ওকে, সো মোটিভেশন কনসেপ্ট কেন জরুরি? কারণ আপনি যখন কোনো লিডারশিপ রোলে যাবেন তখন আপনি মানুষকে ম্যানেজ করবেন অবশ্যই। তো মানুষকে ম্যানেজ করার জন্য আপনার কখনো কখনো তাদেরকে ইনসেনটিভ প্রোভাইড করতে হবে। তো এই ইনসেনটিভ কোনটা প্রোভাইড করলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বা তাকে প্রপারলি মোটিভেট করার জন্য আপনার তার নিডটাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে। তো এটাই আমরা এখানে পড়বো। এখানে আমরা টোটাল 8টা থিওরি পড়বো। 4টা হচ্ছে আর্লি মোটিভেশন থিওরিজ এবং 4টা হচ্ছে কন্টেম্পোরারি থিওরিজ। তো প্রথমে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম ওটা হচ্ছে মোটিভেশন কি। মোটিভেশন হচ্ছে একটা প্রসেস যেখানে 3টা কি এলিমেন্ট থাকে, যে আমি কতটুকু চেষ্টা করছি, আমি কোন জিনিসটাকে সামনে রেখে চেষ্টা করছি এবং আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি। এটা আমি আরেকভাবে যেটা বলতে পারি, অনেকেই আছে যে ধরেন একটা কুইজের জন্য অনেক ভালোভাবে পড়বে কিন্তু ফাইনাল পর্যন্ত ওই এফোর্টটাকে ধরে রাখতে পারে না, কারণ আমার পারসিস্টেন্স ছিল না। তো আমার কাজে যদি পারসিস্টেন্স না থাকে তাহলে আমার এন্ড রেজাল্ট ভালো আসবে না। বোঝা যাচ্ছে? আরেকটা হচ্ছে ডিরেকশন। আপনি অনেক বেশি এনথুজিয়াস্টিক হতে পারেন কোনো কাজের প্রতি, কিন্তু আপনি যদি ডিরেক্টেড না থাকেন তাহলে আপনার এন্ড রেজাল্ট 0 হবে। চলে যাচ্ছি থিওরিতে। তো আপনারা কি কেউ আমাকে ছোট করে বলতে চান যে মাস লজ এর থিওরিটা বেসিক্যালি কি? ম্যাম, এটা বেসিক্যালি 5টা জিনিসের উপর ডিপেন্ড করে একটা পিরামিড। সো 5টার মধ্যে 2টা লোয়ার, 3টা হায়ার। তো আচ্ছা, লোয়ারের মধ্যে ফার্স্ট অফ অল আছে হলো গিয়ে আমাদের ফুডস এন্ড মানে আমাদের যত বেসিক নিডস। দেন আছে হলো গিয়ে সেফটি। আর উপরে যে 3টা, সেই 3টার মধ্যে আছে হলো গিয়ে আমাদের সোশ্যাল লাইফ, দেন এস্টিমেটেড যে জিনিসগুলা, আর একদম লাস্টে যেটা, সে টপে যেটা, সেটা হলো সেলফ এস্টিমেশন। আচ্ছা। তো এখন এটা জরুরি কেন? এই পিরামিডটা দিয়ে আমি পরের যে দুটো থিওরি আছে আমার, টু ফ্যাক্টর থিওরি এবং এক্স ওয়াই দুটোই এক্সপ্লেন করা যায়। এটা আমি আপনাদেরকে কোয়েশ্চেন দিয়েছিলাম, আমি এটা একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করছি, বাট প্রথমে এটা দেখি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা উনি আইডেন্টিফাই করেছেন ওটা হচ্ছে আপনি নিডের কোন স্টেপে আছেন এবং আপনাকে কি দিয়ে মোটিভেট করা যাবে। মানে কেউ যদি 5 নম্বর স্টেজে থাকে তাকে আপনি কোনো ট্যাঞ্জেবল জিনিস দিয়েই মোটিভেট করতে পারবেন না। আপনাকে তাকে এরকম কোনো কিছু প্রোভাইড করতে হবে যেটা তার ফুলেস্ট পোটেনশিয়ালকে আরো বেশি এনহ্যান্স করে। আমি যা বলেছি তা কি বোঝা গিয়েছে নাকি আমি আবার বলবো? বোঝা গেছে ম্যাডাম। আচ্ছা। আর এটা সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে যে আ beggar will not be motivated to meditate, মানে যার ফিজিওলজিক্যাল নিডসই ফুলফিলড না সে কখনোই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে যাবে না। আচ্ছা, তো আপনারা কি কেউ এটা নিয়ে চিন্তা করেছেন যে এই পিরামিডে কোনো ভুল আছে নাকি বা কোনো প্রবলেম আছে নাকি? কেউ আমাকে এরকম একটা এক্সাম্পল দিতে পারবেন যেখানে পার্সোনাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট ফুলফিলড না কিন্তু লাভ অ্যান্ড বিলঙ্গিং এটা ফুলফিলড? এটা কি পসিবল যে আপনি? হ্যাঁ ম্যাম, আমার কাছে চাকরি নেই, বাট আমার কাছে ফ্যামিলি আছে। এক্স্যাক্টলি, মানে এটার মধ্যে একটা যে প্রবলেমটা যেটা রিয়েল লাইফ সিনারিওকে কন্ট্রাডিক্ট করে ওটা হচ্ছে ইউ মে হ্যাভ all the things that is mentioned in level 3 but you may not have the things on level 2. তো এই একটা জিনিস যেটা ডিসক্রিপেন্সি আছে, যদি আপনাকে আমি বলি যে আপনি কি এটার সাথে পুরাপুরি অ্যাগ্রি করেন নাকি না, বা আপনার কি মনে হয় যে এখানে কোনো একটা পয়েন্ট আছে যেটা আপনার কাছে ভুল লেগেছে, তাহলে আপনি এটা এক্সপ্লেইন করে লিখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এই স্যাটিসফাইড ইন্টারনালি এবং স্যাটিসফাইড এক্সটার্নালি এই ব্যাপারটা কি আমরা বুঝি? এই জিনিসটা যেটা ছিল ওটা হচ্ছে একটা যেটা আপনার উইথ ইন ফুলফিল হয়, আরেকটা হচ্ছে বাইরের কোনো একটা ড্রাইভিং ফোর্স দিয়ে ফুলফিল হয়। যেমন ফিজিওলজিক্যাল নিড, আপনার আপনার পানি লাগবে টু কোয়েঞ্চ ইউর থার্স্ট। সো আপনি বাইরের কোনো একটা ট্যাঞ্জেবল জিনিস দিয়ে আপনি আপনার নিডটাকে ফুলফিল করছেন। সেম ফর সেফটি নিডস, ইউ উইল নিড হোম, ইউ উইল নিড সিকিউরিটি, ইউ উইল নিড ট্রিটমেন্ট, কিন্তু হায়ার অর্ডার যে নিডস গুলো আছে সেটা ইন্টারনালি স্যাটিসফাই হবে। ঠিক আছে? আচ্ছা, সেলফ অ্যাকচুয়ালাইজেশন
achieving someone's full potential, being everything one person can be. একটা খুবই প্রপার মানে এক্সাম্পল। এরকম হসপিটাল বিল্ড করে, চ্যারিটি করে, কেন? কারণ তারা চায় যে তারা যখন থাকবে না তাও যেন তারা একটা ছাপ ফেলে যেতে পারে। আর্নিং দ্য ফুল পটেনশিয়াল হি ইজ এবল টু আর্ন। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমি যেটা বলেছিলাম ওটা হচ্ছে যে তো এই অ্যাজাম্পশনটা দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত লোয়ার অর্ডার নিড ফুলফিল হয় ততক্ষণ পর্যন্ত হায়ার অর্ডার নিড এ কেউ মুভ করতে পারবে না। সো হায়ারার্কিতে অবশ্যই বটম থেকে টপে মুভমেন্টটা হবে। হোমলেস পারসন উইল নট বি মোটিভেটেড টু মেডিটেট, মানে আপনার যদি সেফটি নিডস ফুলফিল না থাকে তাহলে আপনি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, তো এখানে আমি যদি আপনাকে বলি যে ম্যাসলোরির থিওরিটা দিয়ে ম্যানেজমেন্ট কিভাবে লাভবান হবে, তাহলে এই কোয়েশ্চেনটা আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং আমি আশা করেছিলাম যে আপনারা একটু বইটা পড়বেন। আপনারা কি কেউ পড়েছেন? বইয়ে এইটার অ্যান্সারটা আছে। দেন আসছে হচ্ছে আমার ম্যাকগ্রেগরস XY থিওরি। তো এখানে ম্যানেজাররা কিভাবে এমপ্লয়ীদেরকে দেখে, আমি আবার বলছি, ম্যানেজাররা কিভাবে এমপ্লয়ীদেরকে দেখে এরকম দুটো ভিউ এখানে বলা আছে। একটা হচ্ছে পজিটিভ ভিউ, একটা হচ্ছে নেগেটিভ ভিউ। তো থিওরি এক্স এ ম্যানেজাররা এমপ্লয়ীদেরকে অলওয়েজ এভাবে দেখে যে তারা কাজ পছন্দ করে না, তাদের কোনো অ্যাম্বিশন নাই এবং তারা অলওয়েজ চেষ্টা করবে যে কিভাবে কাজটা না করা যায়। ওকে, এবং থিওরি ওয়াই হচ্ছে একটা পজিটিভ ভিউ অফ এমপ্লয়িজ, যেখানে ম্যানেজাররা এমপ্লয়ীদেরকে এভাবে দেখে যে তারা সেলফ মোটিভেটেড বা তারা সেলফ ডিরেক্টেড, এনথুজিয়াস্টিকলি তারা নিজেই কাজ করতে চায়। এখন আমাকে বলেন, আমি যদি একটা ম্যানেজার হই তাহলে আমি কোন থিওরিটা সবসময় মেনে চললে এবং ওই থিওরি হিসেবে কাজ করলে এবং মোটিভেট করলে আমি অলওয়েজ অ্যাডভান্টেজ পাবো? থিওরি এক্স এ কি হয়, ম্যানেজমেন্ট রিপ্রেসিভ স্টাইলে যায়, টাইট কন্ট্রোলে যায় এবং তাকে কোনো ইন্ডিপেন্ডেন্স দেয় না। ওকে, তো সেলফ ডেভেলপমেন্টের কোনো ওয়ে থাকে না। কিন্তু থিওরি ওয়াই কি করে, থিওরি ওয়াই রেসপন্সিবিলিটি দেয় এবং রেসপন্সিবিলিটি দেওয়ার মাধ্যমে এমপ্লয়ীদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করে, তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করে, যেটার জন্য তারা এক্সপেরিয়েন্স গ্যাদার করে আরো ইমপ্রুভ করে। ঠিক আছে, তো এখন যে কোয়েশ্চেনটা আমার ছিল যে কোনটা ভালো, এখানে থিওরি ওয়াইটাকে সাজেস্ট করেছে যেন ম্যানেজমেন্ট এটাকে অপ্ট করে, কারণ এটাতে আপনার সাকসেসের রেট বা আপনার এমপ্লয়ীকে মোটিভেট করার চান্সেস বেশি থাকে। এখন আমি আপনাকে দুটো সিনারিও দিব এবং আপনারা বলবেন যে কোনটার জন্য কোনটা ভালো। ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করেন এবং ওখানে আপনার প্রত্যেক দিন একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাকশন হিট করতে হবে। ওকে, এই জায়গায় এমপ্লয়ীদের সাথে আপনি কোন থিওরিটা ইউজ করবেন? সেকেন্ড সিনারিও হচ্ছে যে আপনি একটা ক্রিয়েটিভ ফার্মে কাজ করেন যেখানে আপনারা আইডিয়া নিয়ে কাজ করেন। ওকে, তো এই জায়গায় আপনি কোন থিওরিটা ইউজ করবেন? এক নাম্বার সিনারিওতে কোনটা, দুই নাম্বার সিনারিওতে কোনটা? ম্যাম একে হলো এক্স, 2 নম্বরে ওয়াই। এক্স্যাক্টলি। তো আমি যেটা জি দুইটা একসাথে করা যায় না, মানে বইতে ছিল এক জায়গায় যে কিছু মানে ওয়াই মেইনলি মেইনটেইন করলে সাকসেস বেশি হয়, কিন্তু তার সাথে এক্সও থাকা লাগে। জি, এরকম দুইটা একসাথে করা যায় না? দুইটা একসাথে করা যায়, কিন্তু এটা আপনার কাজের ধরনের উপরে বা আপনার কাজের আউটপুটের উপরে বেশি ডিপেন্ড করে। এখন আমাকে বলেন এটার সাথে আমি ম্যাসলকে কিভাবে কানেক্ট করতে পারি? দেখেন, থিওরি ওয়াই এর যে এমপ্লয়ি গুলো তারা কি লোয়ার অর্ডার নিড দিয়ে মোটিভেটেড নাকি হায়ার অর্ডার নিড? হায়ার অর্ডার নিড ছিল হচ্ছে বিলঙ্গিং, এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। লোয়ার অর্ডার নিড ছিল হচ্ছে ফিজিওলজিক্যাল নিড এন্ড সেফটি নিড। যারা বলছে আচ্ছা জি, ওয়াই হচ্ছে হায়ার অর্ডার। যারা বলছে যে ওয়েন ক্যান আই গো হোম, তারা শুধু কাজে এসেছে কেন,
তাদের লোয়ার অর্ডার নিড ফুলফিল করার জন্য, যে আমার খাওয়ার জন্য এবং আমার সেফটির জন্য আই নিড আ স্যালারি, দ্যাটস ওয়াই আই নিড টু ওয়ার্ক। কিন্তু যারা থিওরি ওয়াই এমপ্লয়ি বা পজিটিভ ভিউ এর আন্ডারে যারা পড়ে, তারা অ্যাকচুয়ালি রিকগনিশনের জন্য, একটা সেন্স অফ অ্যাচিভমেন্টের জন্য কাজ করে। তো আপনাকে যদি বলে যে থিওরি এক্স এর সাথে বা থিওরি ওয়াই এর সাথে ম্যাসলকে কানেক্ট করেন, তাহলে কি আপনারা পারবেন? ইয়েস ম্যাম। নেক্সট আসছে হার্সবার্গস টু ফ্যাক্টর থিওরি। হার্সবার্গস টু ফ্যাক্টর থিওরি ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। নর্মালি আমরা কি বলি যে ইদার আপনি একটা কাজ নিয়ে স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড না, কিন্তু হার্সবার্গ বলে যে স্যাটিসফ্যাকশনের অপোজিট এন্ড আসলে ডিসস্যাটিসফ্যাকশন না। আপনি ইদার স্যাটিসফাইড অর স্যাটিসফাইড না, অর ডিসস্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড না। আমি অন্য একটা উদাহরণ দেই। ধরেন আপনি একটা কাজ করছেন, ওখানে কেবলমাত্র আপনার বেসিক নিড গুলো ফুলফিল হচ্ছে, তাহলে আপনি ডিসস্যাটিসফাইড হবেন না। কিন্তু যখন আপনি দেখছেন যে ওই কাজটা করে আপনি বেটার হওয়ার রুম পাচ্ছেন, ইয়োর গ্রোথ ইজ এনশিওর্ড, তখন আপনি স্যাটিসফাইড হবেন। মানে এই যে পয়েন্টটা, এটাকে উনি দুটো ফ্যাক্টরে ডিভাইড করেছে, একটা হচ্ছে হাইজিন ফ্যাক্টর, একটা হচ্ছে মোটিভেশন ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টর হচ্ছে রিলেটেড টু ডিসস্যাটিসফ্যাকশন, মানে এই ফ্যাক্টর গুলো যদি থাকে তাহলে আপনি ডিসস্যাটিসফাইড হবেন না, যদি না থাকে তাহলে আপনি ডিসস্যাটিসফাইড হবেন। এবং এগুলো হচ্ছে এক্সট্রিনসিক, মানে এগুলো বাইরে থেকে কোনো একটা জিনিস দিয়ে ফুলফিলড হয়। এরপরে আসছে হচ্ছে মোটিভেশন ফ্যাক্টর। মোটিভেশন ফ্যাক্টর যদি থাকে তাহলে আপনি স্যাটিসফাইড হবেন, মোটিভেশন ফ্যাক্টর যদি না থাকে তাহলে আপনি স্যাটিসফাইড হবেন না। আচ্ছা, তো এই জিনিসটার সাথে আপনি যদি ম্যাসলকে আবার কানেক্ট করেন তাহলে কি হবে? হায়ার অর্ডার কোনটা, লোয়ার অর্ডার কোনটা? মোটিভেশন ফ্যাক্টর হচ্ছে হায়ার অর্ডার নিডস এবং হাইজিন ফ্যাক্টরস হচ্ছে লোয়ার অর্ডার নিডস। লোয়ার অর্ডার নিডস যদি ফুলফিলড হয় তাহলে আপনি ডিসস্যাটিসফাইড হবেন না, হায়ার অর্ডার নিডস যদি ফুলফিল হয় তাহলে আপনি স্যাটিসফাইড হবেন। ঠিক আছে? তো আমি যদি তিনটার মধ্যে কম্পেয়ার করতে বলি, আমি তিনটা থিওরি আপনাদেরকে পড়ালাম, তিনটার মধ্যে যদি আমি এখন কম্পেয়ার এবং কানেক্ট করতে বলি তাহলে কি আপনারা পারবেন? কানেক্ট করা ইজি লোয়ার এবং হায়ার দিয়ে। আমি যদি ডিফারেন্স করতে বলি তাহলে আপনারা কি বলবেন? ম্যাম ডিফারেন্স বলতে তো এক একটা পার্সপেক্টিভ এক এক রকম, এক একটা এক এক দিক থেকে চিন্তা করছে। যেমন এক্স ওয়াই এর ক্ষেত্রে জাস্ট ভালো আর খারাপ চিন্তা করছে, আর প্রথম যেটা পড়লাম সেটার মধ্যে জাস্ট 5টা নিডস চিন্তা করছে। সো এক একটার মানে বেসিকই তো আলাদা, তো মানে ডিফারেন্স তো অটোই হবে। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যেই জিনিসটার উপর বেসিস করে ডিফাইন করা হয়েছে ওটাই এখানে ডিফারেন্ট, কিন্তু আন্ডারলাইন যে থটটা ওইটা সেম। তো আপনারা এখানে আরহান যেটা বললেন এক্স্যাক্টলি ওইটাই আপনারা শুধু এক্সপ্লেইন করবেন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ডেভিড ম্যাকলেল্যান্ডস 3 নিডস থিওরি। ধরেন আপনার 3জন এমপ্লয়ি আছে, দেখবেন আপনার একজন এমপ্লয়ি খুব বেশি মোটিভেটেড হয় যখন আপনি বলেন যে যদি তুমি এই কাজটা শেষ করো তাহলে আমি তোমাকে এই জিনিসটা দিব। সেকেন্ড টাইপ অফ এমপ্লয়ি যারা এটা দিয়ে মোটিভেটেড হয় না, তারা কি চায়? তারা চায় হচ্ছে যে যদি আমি কোনো কিছু অ্যাচিভ করে অন্য কাউকে ইনফ্লুয়েন্স করতে পারি বা তাকে দিয়ে এরকম কোনো কিছু করাতে পারি যেটা সে নর্মালি করতো না, মানে তার পাওয়ারফুল ফিল করা প্রয়োজন। এবং 3 নাম্বার হচ্ছে যে এই দুইটার কোনোটা দিয়ে ইনফ্লুয়েন্স হয় না, সে শুধু চায় যে সে যাদের সাথে কাজ করে এখানে যেন সে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে। তো এই জিনিসটাও ওই সেমই, মানে আইডেন্টিফাই দ্য নিড অ্যান্ড ট্রাই টু ফুলফিল ইট টু মোটিভেট সামওয়ান, এটা হচ্ছে এটার বেস লাইন। ওকে, তো আপনি এরকম 3 রকমের মানুষকে মোটিভেট করার জন্য আপনার 3 রকমের ইনসেন্টিভ দিতে হবে এবং প্রথমে আপনার এটা আইডেন্টিফাই করতে হবে যে সে বেসিক্যালি কি দিয়ে মোটিভেট হচ্ছে। তো এখানে সবচেয়ে বেশি রিসার্চ হয়েছে নিড ফর অ্যাচিভমেন্ট। এখানে আমি একটা কোয়েশ্চেন বলেছিলাম যে হাই অ্যাচিভাররা কিরকম জব প্রিফার করে। এখানে বলেছে যে হাই অ্যাচিভার যারা, মানে যারা তারা 3 রকমের জিনিস চায় একটা জবের মধ্যে। একটা হচ্ছে পার্সোনাল রেসপন্সিবিলিটি, মানে সে কোনো একটা কাজের জন্য ডাইরেক্টলি রেসপন্সিবল থাকবে,
কারণ যদি আপনি ডাইরেক্টলি রেসপন্সিবল না থাকেন, রিওয়ার্ডটাও তো ডাইরেক্টলি আসবে না, এবং তার যেহেতু নিড ফর অ্যাচিভমেন্ট আছে, তো তার ডাইরেক্ট রিওয়ার্ডটা খুবই প্রয়োজন, রাইট? আমার হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক কেন প্রয়োজন বলেন যাদের নিড ফর অ্যাচিভমেন্ট করে? বেটার হওয়ার জন্য, মানে ইন ফিউচার যাতে বেটার হইতে পারে আর যদি এক্স্যাক্টলি, কোনো প্রবলেমস থাকে সলভ করতে পারে। এক্স্যাক্টলি। আর মডারেট রিস্ক কারণ হচ্ছে তারা যেহেতু হাই অ্যাচিভার, সো অবশ্যই তারা চ্যালেঞ্জিং না এরকম কোনো কাজ করে আসলে মজা পাবে না। তো মডারেট রিস্কে তারা কাজ করে। আচ্ছা, তারা কেন হাই রিস্কে কাজ করে না বলেন তো? যারা হাই অ্যাচিভার তারা প্রিফার করে না যে খুব হাই রিস্ক একটা কাজ করবে। কেন? 50% ফেলিয়ার আছে। এক্স্যাক্টলি। তো যখন আপনার অ্যাচিভমেন্টের চান্সেসটা কমে যায় তখন তারা মোটিভেশনটা হারিয়ে ফেলে, যে আমি যদি এখানে অ্যাচিভই না করতে পারি, আমি যদি এখানে রিওয়ার্ডই না পাই, তাহলে আমি এখানে কেন এফর্ট দিব।